মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ ৩ জনের রায় ১৭ নভেম্বর। বিচার স্বচ্ছ হয়েছে, গণহত্যার পথ চিরতরে বন্ধ হবে বলছে ট্রাইব্যুনাল। এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল আগুন, গাছের গুঁড়ি ফেলে অবরোধ, সড়ক মহাসড়কে যান চলাচল কম। সহিংসতা ঠেকাতে বিভিন্ন সংগঠনের মিছিল সমাবেশ অবস্থান। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, লকডাউন প্রত্যাখ্যান করেছে জনতা বলছে জামায়াত। জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি, কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার ভাষণ। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, রাজনৈতিক দলের সংলাপে সিইসি। পোস্টার সরিয়ে নেওয়ার অনুরোধ, আচরণবিধি ভঙ্গে কঠোর ব্যবস্থা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি সুমাইরাত্রি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ১৭ নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার রায়ের তারিখ ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এর প্রতিক্রিয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার স্বচ্ছ হয়েছে, এতে গণহত্যার পথ চিরতরে বন্ধ হবে। আছার লিমন জানাচ্ছেন বাকিটা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঘোষণা হল মানবতা বিরোধী মামলার পলাতক আসামি শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়ের দিন। আর মাত্র ৩টা দিন, তারপরই জানা যাবে নির্বাহী ক্ষমতার শিখরে থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরীহ প্রায় ১৪০০ মানুষকে হত্যার যে অভিযোগ, তা কতটা প্রমাণিত হলো কিংবা এর শাস্তি কী। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারিখ ঘোষণার জন্য বসা জনাকীর্ণ আদালতে উপস্থিত হয় সব পক্ষ। উপস্থিত মামলার একমাত্র গ্রেপ্তার আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রসিকিউশন পক্ষ, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সহ সবাই। প্রতিবেদন দাখিল থেকে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন, অভিযোগ গঠন, সাক্ষীদের জবানবন্দি ও জেরা, অবশেষে যুক্তিতর্ক, সব আইনি প্রক্রিয়া শেষে তারিখ ঘোষণার এদিন তেমন আনুষ্ঠানিকতা ছিল না ট্রাইব্যুনালে। সংক্ষিপ্ত আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করে দেন রায়ের তারিখ। বলেন, আগামী সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করা হবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলা ২ এর রায়। এরপরই ব্রিফ করেন প্রসিকিউশন টিম। বলেন, তারা আশা করেন যে কোনো ধরনের গণহত্যার পথ রুদ্ধ করতে ট্রাইব্যুনাল সুবিবেচনা প্রসূত রায় দেবেন। আশা করছি ইনশাআল্লাহ ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। সংবাদ সম্মেলনে এই রায়কে কেন্দ্র করে চলমান নাশকতা ও প্রশ্ন আপত্তি নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বোঝেন।
অগ্রগতির দিক থেকে জুলাই আগস্ট গণহত্যার বিচারে গেল বছরের অক্টোবরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের জন্য এটি মূলত প্রথম মামলা। এর 3 আসামির বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বাচ্চা বলা, হেলিকপ্টার থেকে গুলি ও মরণঘাতী গুলির নির্দেশের টেলিফোন কথোপকথন, চাংখারপুল হত্যাকাণ্ড, সাভারে গুলি করে লাশ পুড়িয়ে দেয়া এবং রংপুরে আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করার ঘটনাগুলোকে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন পক্ষ। গণঅভ্যুত্থান দমনে যে হত্যাযজ্ঞ তার বিচারের জন্য দায়েরে মামলার 3 আসামির 2 জনই পলাতক এবং শোনা যাচ্ছে তারা প্রতিবেশী ভারতে অবস্থান করছেন। এ অবস্থায় এই মামলার রায় ঘোষণা হলে কি প্রতিক্রিয়া দেখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং প্রতিবেশী ভারত, সেটিও আলোচনায় থাকবে সামনের দিনগুলোতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজহার লিমন, এখন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় সড়কে যান চলাচল ছিল তুলনামূলক কম। আর গেল কয়েকদিনের ককটেল বিস্ফোরণ আর যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী জুড়েই ছিল উৎকণ্ঠা। আর সরব উপস্থিতি ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য দলের নেতাকর্মীদের। তবে এই দিন সময় মতোই ছেড়ে গেছে সব আন্তনগর ট্রেন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট। সহকর্মীদের তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের সকাল। নিরাপত্তার চাদরে ঢাকার রাজধানীর প্রবেশ মুখ, প্রধান সড়ক আর গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোড়ে মোড়ে তল্লাশি চলে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে নর্মালি ইন আউটে একটা পয়েন্ট, তো এখানে সবসময় একটা চেকপোস্ট থাকেই। উত্তরা পূর্ব থানার পশ্চিম থানাটা থাকে, আমাদের ট্রাফিকেরও থাকে। তারপর আজকে একটু বাড়তি নজরদারির মধ্যে আছে এলাকা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে এ পর্যন্ত রাজধানীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে আসে। সপ্তাহের শেষ কর্মদিবসের সকালে অন্যান্য দিনের চেয়ে যান চলাচল কম দেখা যায়। উদ্বেগ থাকলেও কাজের প্রয়োজনে বের হয়েছেন নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সড়কে বাড়ে যান চলাচল, সেই সঙ্গে কর্মচাঞ্চল্যও বাড়ে। বাইরে আসার পরে দেখছি সবই বাস চলছে, সিএনজিতে বাইক চলছে, আমি বাইক নিয়ে আসতেছি, সব নরমাল আগের মতোই। ভয়কে জয় করি বাইরে এসে পেটের দান্দার জন্য। যাত্রী তো নাই বলতে নাই, আমি সকাল 6টার সময় বাইরেছি, একটা যাত্রী নামাইছি, এই যে এখন একটা নিছি। কর্মসূচি ঘিরে গেল কয়েকদিনের ককটেল নিক্ষেপ আর যানবাহনের আগুনের ঘটনায় কিছুটা শঙ্কা ছিল গাড়ি চালক ও সাধারণ মানুষের কণ্ঠে। এই যে ওরা যেসব নাশকতারি করতেছে, আগুন লাগাচ্ছে, এটা সবার ক্ষতি। আমাদের রিস্ক হলো আরো বেশি, আমরা রাস্তায় থাকি, আমাদের রিস্কটা হলো বেশি। বাসে একটা ড্রাইভার হোক বা একটা যাত্রী হোক বসে আছে, ঘুমায় আছে, বাসটা আগুন ধরায় দিছে, তো এটা তো আসলে দেশের ক্ষতি, দেশের অর্থনৈতিক ক্ষতি। আজকেও সব জায়গায় মানে পুলিশের নিরাপত্তা আছে দেখে এই যে গাড়ি ঘুরে বাইরেছে। পুলিশের নিরাপত্তা না থাকলে তো আমরা বাইরেতাম না। তাই আমাকে একটা আতঙ্ক আছে না, ভয় আছে না, নিরাপত্তার কারণে গাড়ি কোম্পানি কম ছাড়তেছে। গাবতলী বাস টার্মিনাল থেকে স্বল্প সংখ্যক বাস ছেড়ে গেছে, যাত্রী সংখ্যাও ছিল কম। দাঁড়ার মানে আধা ঘন্টা 40 মিনিট হলো। উত্তরবঙ্গের গাড়ি এখন পর্যন্ত দেখা পাইনি আমি। গাড়ি ঘোড়ার খুব অবস্থা খুব খারাপ। রংপুর 6টার থেকে বাঁচতে আছি এখন পর্যন্ত কোনো গাড়ি ঢোকে নেই। আমি নিজে আতঙ্কে আছি যে আসলে আমি যে গাড়িটা যাব ওই গাড়িটা রিক্স আছে কিনা, এই জন্য। যে লকডাউনে একটা মানুষের মনে ভয়, এই ভয়টার কারণে মানুষ আতঙ্কতে আছে। বেলাবাড়ার সঙ্গে টহল বেড়েছে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর। পাশাপাশি রাজধানীর পয়েন্টগুলোতে অবস্থান নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে সব রুটের ট্রেন। এ সময় যাত্রীদের ব্যাগ তল্লাশি করে স্টেশনে প্রবেশ করতে দেন নিরাপত্তা রক্ষীরা। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপ ছিল কিছুটা কম। কি করবো, টিকিট করে ফেলছি, রিসোর্ট বুকিং দিয়ে দিছি, এখন কি করা, তারপরে মনে হয় আতঙ্ক নিয়ে বের হয়েছে। সবকিছু নিউট্রালি দেখতেছি বর্তমানে এখন, বাট তাও তো একটু ভয় লাগতেছে। ঢাকা ছাড়ার পর একটু নিশ্চিন্ত হবো যে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরগামী যাত্রীরা আগেভাগেই রওনা দেন। যানবাহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েন তারা। যানজট হবে বা কোনো অসুবিধা হওয়ার কারণে 4 ঘন্টা আগে বেরিয়ে হয়েছি, 9টার দিকে রওনা দিয়েছি বাড়ি থেকে। টেনশনে ছিলাম ফ্যামিলিগতভাবে, সবাই যখন এরকম একটা ইয়ে ছিল, তো আমরা আসছি, পুরো রাস্তার ভিতর কোনো সমস্যা হয় নাই। এদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নির্ধারিত সময় ছেড়ে গেছে ফ্লাইটগুলো। নাজমুস সাকিব, এখন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে যান চলাচল
তুলনামূলকভাবে কম। সে খবর জানাতে রাজধানীর কুড়িল থেকে যুক্ত হয়েছেন সানি মৃধা। সানি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আজ রাজধানীতে সড়কে যান চলাচল কেমন দেখতে পাচ্ছেন, এবং যারা নাশকতা করেছেন তাদেরকে আটক করা হয়েছে কিনা জানাবেন। রাত্রি আমি প্রথমে একটু বলে রাখি, আমি এখন এই মুহূর্তে আছি আবদুল্লাপুরে মোড়ে। আমি কিছুক্ষণ আগে কুড়িলে ছিলাম, অর্থাৎ বেলা 12টার দিকে ওই দিকটাতে ছিলাম। তখন কিন্তু সেখানকার যান চলাচল বেশ স্বাভাবিকই ছিল, তবে যানবাহনের যে পরিস্থিতি ছিল সেটা স্বাভাবিক দিনের তুলনায় একটু কম ছিল। যেহেতু আগামীকাল শুক্রবার সরকারি ছুটির দিনে আগে স্বাভাবিকভাবেই নগরীতে কিন্তু যান চলাচল একটু বৃদ্ধি থাকে, তবে সেই তুলনায় আজকে বৃহস্পতিবার হওয়ার ফলেও কিন্তু সেই যান চলাচলের চিত্রটা খুব কম। তবে আমরা সকাল থেকে যেসব এলাকা ঘুরে দেখেছি তার মধ্যে যদি বলি, রামপুরা থেকে শুরু করে বাড্ডা থেকে শুরু করে কুড়িল, এখন বর্তমানে আবদুল্লাপুর রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের টহল বা তাদের তৎপরতা কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পেরেছি। তবে স্বাভাবিকভাবে ব্যক্তিগত গাড়ির চেয়ে কিন্তু পাবলিক বাহন এদিন কিন্তু বেশ বেশি আছে। তবে তাদের সাথে আমরা কথা বলার পরে কিন্তু আমরা যেটা জানিয়েছে যে স্বাভাবিক দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর সংখ্যা খুব একটি বেশি না। আপনাকে এই মুহূর্তে আমি যে আবদুল্লাপুর মোড়ে, অর্থাৎ আমি এখন যে সড়কটি আপনি দেখছেন, এই সড়ক দিয়ে কিন্তু আশুলিয়া জিরাবুর দিকটাতে যায়, এবং এই সড়কটা থেকে কিন্তু বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে প্রতিনিয়ত কিন্তু এই জায়গাটাতে লোকাল বাস থেকে শুরু করে বিভিন্ন পাবলিক যে বাহনগুলো আছে সেই বাহনগুলোর ভিড় কিন্তু লক্ষণীয় থাকে। তবে সেই তুলনায় আজকে সেভাবে কোনো ভিড় নেই। আর বেশিরভাগ বাসগুলোতেই যাত্রীহীন বা সামান্য কিছু যাত্রী নিয়ে কিন্তু তারা যাচ্ছে, তাদের গন্তব্য ছেড়ে যাচ্ছে। তবে যদি বলি আবদুল্লাপুরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বলি, আমরা ঠিক ফ্লাইওভারের নিচে, অর্থাৎ আবদুল্লাপুরের উপরে যে গাজীপুর ফ্লাই এলিভেটেড যে এক্সপ্রেস ওয়েটা আছে সেটা নিচে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে র্যাবের সদস্য, বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, এবং একই সাথে মোটর সাইকেল বা সন্দেহ কোনো বাহন দেখলে বা সন্দেহ কোনো ব্যক্তি দেখলে তাদেরকে তল্লাশি চালাচ্ছে। তো বলাই যায় সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছেন। তবে স্কুল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, তারাও কিন্তু অনেকে বের হয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছি তাদের ভিতরে কিছুটা সংকোচ বা কিছুটা শঙ্কা কাজ করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রেখে তারা কিন্তু বের হয়েছে। তো রাত্রি এই ছিল আবদুল্লাপুর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যানবাহন চলাচলের সবশেষ খবর আমার কাছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, সেই খবরে রাখছিলেন সানি মৃধা। এবং সেই একই খবরের একটু ভিন্ন প্রান্ত, অর্থাৎ গাবতলী বাস স্ট্যান্ডে সবশেষ খবরাখবর জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মীর কাছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার কাছে জানতে চাই আসলে দূরপাল্লার যে সমস্ত যানবাহনগুলো আছে সেগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, এবং যাত্রীরা কোনো অভিযোগ জানাচ্ছেন কিনা? গাবতলীর সংবাদের আগেও আমরা জানিয়েছি, আগের সংবাদগুলোতে। এখন যেই পরিস্থিতি আমি দেখছি, আমি ঠিক এই যে গাবতলী বাস টার্মিনালের সামনে যে হাইওয়েটি আছে, অর্থাৎ যেখান থেকে ঢাকার প্রবেশ মুখ, অর্থাৎ ঢাকার ভিতরে প্রবেশ করে গাড়িগুলো, এবং এখান থেকে উত্তরাঞ্চলের অধিকাংশ রুটেই মূলত এই বাসগুলো যায়, এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে এখান থেকে বাস চলাচল করে। কিন্তু ঘন্টা দেড় দুই আগে আমরা যেই পরিস্থিতি দেখেছি সেখান থেকে কিছুটা চিত্র পাল্টেছে। আমরা এখন কিছুটা গাড়ির চাপ, অর্থাৎ এই যে দুপুরের পর থেকে গাড়ির চাপ দেখতে পাচ্ছি, এবং যাত্রীদের যে কিছুক্ষণ আগে এক ধরনের যাত্রী শূন্যতা ছিল সেটিও আমরা দেখেছি কেটেছে। যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস এবং বৃহস্পতিবার হওয়ায় অনেকেই শেষ কর্মদিবসে গ্রামের বাড়িতে যান, অথবা যারা ঢাকার অদূরে যাদের বাসা রয়েছে তারা বাড়িতে যান। সেই জায়গা থেকে যারা কাউন্টারে আছেন এবং যারা যাত্রী কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে বিকালে এটি আসলে বাড়বে, বা তার এই দৃশ্যপট আমরা একটু দেখছি যে পরিবর্তন হচ্ছে। কিন্তু সেটি নিয়েও আসলে যাত্রীদের মধ্যে এক ধরনের শঙ্কা সারা দিনভর ছিল, এর আগেও সেটি জানানোর চেষ্টা করেছি। কিন্তু যাত্রীরা বলছেন যে সামগ্রিকভাবে আজকে সেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, বা কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সেটি তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক যেমন আছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি তৎপর অবস্থান সেটি তাদেরকে আশ্বস্ত করছে, বা তারা সেটিও পর্যবেক্ষণ করছেন, এবং তারা যখন বের হচ্ছেন তারা নিজেরাও সাবধানতা অবলম্বন করছেন। এবং আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়েছি, যেটি কিছুক্ষণ আগেই বললাম, এই বাস টার্মিনালের ঠিক সামনের দিকটাতে, এখানে আমরা দেখছি যে
যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেটি কিছুটা বিলম্ব করছে, অর্থাৎ তারা যেটি বলছিলাম যে যাত্রী সংকট তো কিছুটা আছে, সেই জায়গা থেকে যখন যাত্রী তারা কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন, কোনো কোনো গাড়ি আমরা দেখেছি যে সেটি ভরে যাচ্ছে, বা কোনো কোনো গাড়ি আমরা দেখলাম যে যাত্রী সম্পূর্ণ না ভরা অবস্থায় তারা যাচ্ছেন। অর্থাৎ যারা চালক রয়েছেন তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত যাত্রী অর্থাৎ তাদের যে ফুয়েল খরচ সেটি তার যখন মনে করছেন যে এই যাত্রী দিয়ে তারা সেই ঘাটতিটি পূরণ করতে পারবে, তখন তারা আসলে এই বাসগুলো ছেড়ে যাচ্ছেন। এবং সাধারণত অন্যান্য দিনগুলো যেই পরিমাণ বাস এখান থেকে ছেড়ে যাওয়ার কথা সেই পরিমাণ বাস ছেড়ে যায়নি, এবং এর বাস সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে বেলা গড়ানোর সাথে সাথে অর্থাৎ দিনের শেষে এই সংখ্যাটা বাড়বেন এটি তারা প্রত্যাশা করছেন, যেহেতু আগেই বলেছিলাম যে এটি শেষ কর্মদিবস এবং আজকে অনেকেই মানুষ ছুটি কাটাতে গ্রামের বাড়ি যান, বা যারা অদূরে ঢাকার অদূরে তারা গ্রামের বাড়িতে যান। সো এই ছিল এখন পর্যন্ত সামগ্রিকভাবে গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সব শেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর যাচ্ছিলাম গাবতলী বাস স্ট্যান্ড থেকে সহকর্মী জাওয়াদ মাহমুদের মাধ্যমে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজধানী রূপ নেয় প্রতিরোধ আর বিক্ষোভের নগরীতে। পূর্বঘোষিত কর্মসূচি পালনে রাজপথে আওয়ামী লীগের দেখা না মিললেও নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন। এসব সমাবেশ থেকে নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিবাদকারীরা বলেন, ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ। হোসেন জাহিদ জানাচ্ছেন বাকিটা। ভোরে ঢাকা কলেজ গেটে জড়ো হন ইসলামী ছাত্র শিবিরের হাজার খানেক নেতাকর্মী। কিছুক্ষণ বাদেই শুরু হয় বিক্ষোভ মিছিল। নিউ মার্কেট নীলক্ষেত হয়ে মিছিলটি এগিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অভিমুখে। পরে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেন শিবির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায়, তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এদিন রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে মহড়া দেয় জামাত শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি বাস টার্মিনালেও অবস্থান নিতে দেখা যায় তাদের। প্রায় 7টার আগে এসেছি, 6:30টার দিকে। এখন পর্যন্ত গাড়ি পাচ্ছি না উত্তরবঙ্গের। ভয়ের কারণে, আতঙ্কের কারণে, রাস্তা কোনো হয় কিনা এই জন্য গাড়ির স্বল্পতা। এখন পর্যন্ত যাত্রী কোনো ভাব পায়নি। এই পর্যন্ত একটা যাত্রী জিগাইছে, তাও ভাড়া বনে নেয়, 150 টাকা ভাড়া করে। মিরপুর 10 গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় জামাত শিবির নেতাকর্মীরা। লকডাউন কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কথা জানান তারা। অগ্নি সন্ত্রাস করে এবং মানুষদেরকে কি পুড়িয়ে মারে, তাহলে এটা তো অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। নিষিদ্ধ ছাত্রলীগ তারা মাঠে নামলে তাদের একটাই উদ্দেশ্য থাকে, জনগণ যেন সুষ্ঠুভাবে কোনো কাজ না করে, এবং তারা দেশের বিভিন্ন স্থানে দেখবেন যে বাসে যখন বাস খালি থাকে যাত্রী সহ বাসে অগ্নিসংযোগ করে। সকাল 7টা থেকে আমরা এখানে মিছিল সহকারে আসছি, অবস্থান নিয়ে বসে আসছি, যাতে ফ্যাসিবাদী দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সকালে বিক্ষোভে শামিল হয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরাও। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন, গুলিস্তান ও প্রেস ক্লাব প্রদক্ষিণ করে তাদের বিক্ষোভ মিছিল। মিছিল পূর্ব বক্তব্যে জামায়াত নেতারা বলেন, ক্ষমা চাওয়ার পরিবর্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করলে 5 আগস্টের মতোই জনতা তাদেরকে প্রতিহত করবে। ফেব্রুয়ারি ইলেকশন, এটার মাধ্যমে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যারা সন্ত্রাসী করবে, যারা আগুন সন্ত্রাস করবে, এদেরকে আপনারা চিহ্নিত করুন। যেখানে আগুন সন্ত্রাস সেখানেই প্রতিরোধ সৃষ্টি করুন। দুপুরে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। পরে বিক্ষুব্ধরা আগুন জ্বালিয়ে ভবনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু ও অন্যান্য মোরাল ভাঙচুর করে। এদিকে সেখানে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছিল শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় মোবাইল ফোনে তথ্য আদান প্রদানকালে 2 আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সেখান থেকে তথ্য দিচ্ছিল। নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিতে ব্রেকডাউন টানতে
রাজধানী জুড়ে সকাল থেকেই দিনভর এরকম অসংখ্য সমাবেশ এবং খণ্ড খণ্ড মিছিলের দেখা মেলে। আর এসব কর্মসূচিতে ছাত্র জনতা যে বার্তা দিতে চাইছেন, তারা বলছেন শেখ হাসিনার সঙ্গে ফের দেখা হবে স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় নয়, বরং সেটি হবে ক্ষমাহীন কোনো প্রান্তরে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। এদিকে নাশকতার প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। সেখানে আছেন সিফাত শাহরিয়ার যুক্ত চিতার সঙ্গে। সিফাত, বিক্ষোভ মিছিলে নিশ্চয়ই নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিক্ষোভ মিছিল ঘিরে? তারা যেটি বলছে, আওয়ামী লীগ গত 17 বছর যে অন্যায় অত্যাচার যে অবিচার করেছে, সবশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে যে গণহত্যা চলেছিল, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, যার তারিখ ঘোষণা করা হবে 17 তারিখ, সেটি কিন্তু পুনরাবৃত্তি আমরা কিছুটা দেখেছি এবং নেতাকর্মীরাও সেটি বলছে যে গত 2 দিন ধরে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, একজন বাস ড্রাইভারকে জীবন্ত পুড়িয়ে ফেলার মতো যে বিষয়গুলো সেটি কিন্তু দেখেছি। তো সেই যে বিষয়গুলো, যে অগ্নিসংযোগের বিষয়গুলো, সেটিকে আসলে তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতির একটি অংশ এই আগুন জ্বালাও পোড়াও, তো সেটি যাতে আবার ফিরে না আসে তার জন্য তারা প্রতিরোধ করার জন্যই তারা মাঠে নেমেছে। সকাল থেকেই বিভিন্ন বিক্ষিপ্তভাবে ভাগ হয়ে আমরা যেটি দেখেছি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র শিবির কিংবা অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল সেসব সংগঠন, জুলাই ঐক্য এবং সেই সাথে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চ, তারাও প্রতিবাদ মিছিল করেছে। এবং প্রতিবাদ মিছিল থেকে তারা যেটি বলছে যে যেখানে অগ্নিসংযোগ করা হবে, যেখানে এমন জ্বালাও পোড়াও কিংবা মানুষ হত্যার মতো বিষয়গুলো আসবে, সেখানে প্রতিরোধ করতে হবে এবং সেই প্রতিরোধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে 17 নভেম্বর শেখ হাসিনার যে মামলাটি চলমান ছিল জুলাই আগস্টে, তার ভূমিকা এবং সেখানে গণ হত্যার দায়ে তার যে বিচার কাজ, সেটি যে রায় দেওয়া হবে, সেটিকে ঘিরে যে উত্তেজনা, সে রায় পাওয়া পর্যন্তই সকলকে মাঠে থাকার জন্য আহ্বান জানিয়েছে। এখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি এসেছিল, হাদি এখানে কথা বলেছে। আমরা সকালবেলা জামায়াতের পক্ষ থেকে কথা বলতে দেখেছি, তারা জামাত শিবিরের নেতাকর্মীরা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তারা যেটি বলছে, বাংলাদেশকে আর কোনো তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না এবং পরবর্তী সময়ে যারাই বাংলাদেশের অভ্যুত্থান কিংবা বাংলাদেশের যে অভ্যুত্থানগুলো হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে জুলাই কিংবা 90-এর আন্দোলন, সেগুলোকে স্বীকার করবে না, তাদের আসলে বাংলাদেশে ঠাঁই হবে না। এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই মূলত সেই নির্বাচনে যেতে হবে এবং দলগুলোর ইশতেহারও সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে বিক্ষোভ মিছিলের পাশাপাশি। তো রাত্রে আমরা যেটি দেখছি যে শুরুতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচির যেটি ছিল, এখন আমরা দেখছি যে নেতাকর্মীরা বা যারা এখানে এসেছিলেন ফ্যাসিবাদ বিরোধী কিংবা জুলাই ঐক্যের নানা সংগঠন, তারা বিক্ষিপ্তভাবে আছে। তবে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। আবার এখান থেকে 2জন নাশকতার পরিকল্পনার সন্দেহে 2জন আওয়ামী লীগ কর্মীকেও পুলিশের সোপর্দ করেছে। এখানকার যারা বিক্ষুব্ধ জনতা ছিল তারা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে 17 নভেম্বর আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সেটাই জাতি প্রত্যাশা করছে। সরকারকে বিচার কাজটাকে হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে এগিয়ে নিয়েছেন, এটার জন্য তো আমরা স্বস্তি বোধ করি, ধন্যবাদ জানাই। এবং তার একটি বিচারের রায় প্রথমবারের মতো তারিখ ঘোষণা হলো। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। প্রসিকিউশন এবং জাজমেন্টের সাথে যারা রিলেটেড জাস্টিস যারা আছেন, তারা ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয়, তাহলে সেই বিবেচনায় সর্বোচ্চ সাজাই তাদের দেওয়া উচিত। এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না।
সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গায় কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় ও আগুন দেয়ায় সড়কে কমেছে যান চলাচল। ঢাকা বরিশাল রুটে অল্প কিছু যানবাহন চলাচল করলেও ফাঁকা ঢাকা খুলনা মহাসড়ক। এ নিয়ে আরও জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে যুক্ত হয়েছেন মফিজুর রহমান শিপন। শিপন, বর্তমানে মহাসড়কের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? আপনি জানেন যে অবরোধের সকাল 6টা থেকে টানা 10টা পর্যন্ত কিন্তু মূলত অবরোধকারীরা সড়ক অবস্থান নেয় এবং টায়ার এবং গাছে গুঁড়ি ফেলে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দেয় এবং তাদের দলীয় নেতৃত্বে তার বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে এবং পর্যাপ্ত সংখ্যক মানুষ কিন্তু সেই কর্মসূচিতে অংশ নেয় এবং তাদের হাতে কিন্তু আমরা দেখেছি লাঠি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্রশস্ত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো স্বাভাবিকভাবে এই অবরোধটা যখন সড়ক থাকে তখন কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের। তবে 10টার পরে 11টা পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আবার কিছুটা সক্রিয় হয় ঠিকই, কিন্তু তারপরে 11টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল একেবারেই কম বললে চলে। তবে ঢাকা বরিশাল মহাসড়কে আমি যে সড়কটি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যান চলাচল মোটামুটি স্বাভাবিক হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে বলে রাখি যে এই অবরোধ চলাকালীন সময় ফরিদপুরের ভাঙ্গার বিএনপির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এরা কিন্তু বিভিন্ন মোটরসাইকেলে মহড়া দিয়েছে এবং তাদের হাতেও কিন্তু আমরা লাঠি শুটার দেখতে পেয়েছি এবং তারা কিন্তু 3 জন আওয়ামী লীগের কর্মীকে ধরে কিন্তু পুলিশে দিয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তার মধ্যে একজন সাবেক ইউপি চেয়ারম্যানও রয়েছে, পার্শ্ববর্তী নগরকান্দা থানার তিনি রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো আমরা পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশ আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে সকাল থেকেই অবরোধকারীরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তারা অবস্থান নিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হয়েছে সর্বতোক যে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে। তবে অবরোধের কারণে কিন্তু এমনিতেই পরিবহন গুলো কিন্তু সড়কের ছিল না, যেহেতু দিকের ঘটনা ছিল। তারপরে কিন্তু মূলত এই সড়কগুলোতে একেবারেই চলাচল বন্ধ হয়ে যায় এমনকি। তো এখন কিন্তু বরিশাল সড়কে যান চলাচল একেবারে স্বাভাবিক হচ্ছে। মোটামুটি ভাবে বাস এবং লোকাল বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রী নিয়ে চলাচল করছে, যদিও যাত্রী কিন্তু উপস্থিতি কম, অনেক গাড়ি কিন্তু ফাঁকাই যাচ্ছে এমনকি আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে ঢাকা খুলনা মহাসড়কের কিন্তু যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি, অল্প একটি গাড়ি যাচ্ছে মালবাহী ট্রাক, এছাড়া কিন্তু পরিবহন আমরা কিন্তু ছেড়ে আসতে দেখিনি খুলনা থেকে বা নড়াইল থেকে বা ফরিদপুর থেকে কোনো গাড়ি ঢাকা যাচ্ছে এমনটি আমরা এখন পর্যন্ত হয়নি। তবে সব কথা শেষে বলতে হয় যে এখন পর্যন্ত অবরোধকারীরা কিন্তু সড়কে নেই এবং অবরোধ কর্মসূচি বা জীবনযাত্রা মান কিন্তু একবারই স্বাভাবিক হয়ে গেছে এমনটি আমরা জানতে পেরেছি। তো রাত্রি ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। ভাঙ্গা থেকে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন। এছাড়াও পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় 7 ঘন্টা পর ঢাকা শরীয়তপুর রুটে সীমিত পরিসরে শুরু হয়েছে যান চলাচল। আর এই নিয়ে বিস্তারিত জানাতে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এবং সেখান থেকে যে বিস্তারিত যে তথ্যপাত্র সেই তথ্যগুলো জানানোর জন্য আমাদের বেশ কিছু তথ্যপাত্র জানানোর জন্য আমাদের সহকর্মীরা সেখানে আছেন। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রাম নগরীতে চলে যেতে চাই এবং সেখানেও শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জনমনে বেশ কিছু উৎকণ্ঠা তৈরি হয়েছে। একটু সেই বিষয়ে তথ্যপত্র জানানোর জন্য চট্টগ্রাম বিভিন্ন মোড়ে যেই তল্লাশি চৌকি বসানো হচ্ছে জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন কাজী মাহফুজ। চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, নগরীতে সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশ আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে চট্টগ্রাম নগরীর অনেকগুলো জায়গাতে আমরা ঘুরেছি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে অস্থায়ীভাবে, যেখানে কাউকে সন্দেহভাজন মনে হলে চেক করা হচ্ছে। এবং আমরা দেখেছি গতকাল রাতে দু একটি জায়গায় অক্সিজেন, বোয়ালখালী, হাটাজারি সহ কয়েকটি জায়গাতে টায়ারে আগুন লাগানোর ঘটনা ঘটে। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর হয়, যার কারণে আমরা সকাল থেকে এখন পর্যন্ত নগরীতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। যানবাহন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য সময় চট্টগ্রাম নগরীতে মাঠে যে পরিমাণ পুলিশ থাকে
আজকে এবং গতকালও কিন্তু তার দ্বিগুণ পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব সদস্যরা কিন্তু মাঠে রয়েছেন। গতকাল রাতে আমরা দেখেছি বিজিবি সদস্যরাও কিন্তু টহলরত অবস্থায় ছিলেন। সাদা পোশাকের পুলিশরাও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন। সব কিছু মিলিয়ে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে, যার কারণে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে লকডাউনের পক্ষে কিন্তু চট্টগ্রাম নগরীতে সকাল থেকে কোথাও কোনো ধরনের মিছিল সমাবেশ কিংবা কোনো ধরনের অবস্থান কর্মসূচি আমরা লক্ষ্য করিনি। তবে এই লকডাউনের বিপরীতে অর্থাৎ লকডাউনের প্রতিরোধে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বিশেষ করে জামাত ইসলামীর উপস্থিতি বেশ সরব ছিল। চট্টগ্রামের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্টে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেন, মিছিল করেন, প্রতিবাদ সমাবেশ করেন এবং তারা বলেন যে এই ফেসিবাদী শক্তিকে কোনোভাবে মাঠে নামতে দেওয়া হবে না, যেহেতু তারা খুন সন্ত্রাসী এই কাজের সাথে জড়িত। একই সাথে আমরা দেখি যুব দলের নেতাকর্মীরাও নগরের জিসি সহ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত বেশ ভালো রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বিভিন্ন রাজনৈতিক দলও নিষিদ্ধ ছাত্র সংগঠনের যে কর্মসূচি সেটি প্রতিরোধে মাঠে অবস্থান করছে। নিষিদ্ধ সংগঠিত যে কার্যকলাপ সংগঠিত যেই আওয়ামী লীগ তার যেই লকডাউন, সেই লকডাউনকে কেন্দ্র করে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। আর সেই বিষয়ে সবশেষ খোঁজ খবর জানছিলাম সহকর্মী কাজী মাহফুজের মাধ্যমে। পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় 7 ঘণ্টা পর ঢাকা শরীয়তপুর রুটে সীমিত পরিসরে শুরু হয়েছে যান চলাচল। এ নিয়ে আরও জানাতে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, সড়কের বর্তমান পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে কিনা জানাবেন। সড়কে এই মুহূর্তে আবার যানবাহন কম আমরা দেখছি। 12টার দিকে কিন্তু যানবাহন বেড়েছিল, তবে এখন যানবাহন কম এবং এই কিছুক্ষণ পর পরে আমরা লক্ষ্য করছি যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজা কিন্তু যানবাহনের অপেক্ষায় ফাঁকা থাকছে। প্রবীণ সবাইকে এই অবস্থায় কিন্তু এখানে আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি।
আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ,
সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি $550 মিলিয়ন বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী, প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। 133 শিশু, শত শত তরুণ তরুণী, নারী পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ, সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে।
এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।